আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, প্রিয় নেত্রী, মাতৃতুল্য নেত্রী অধ্যাপক নার্গিস বেগম। অধ্যাপক নার্গিস বেগম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মনিরামপুর উপজেলা পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সম্মানিত সভাপতি, মঞ্চপুষ্ট যশোর জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, মনিরামপুর উপজেলা পৌর এলাকার সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সকল পর্যায়ের শ্রোতা মণ্ডলী, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম সেই মহান নেতা আর তার মাঠেরাত কামনা করি। সেই সাথে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে তিনি সিপাহ সালার নেতৃত্ব দিয়েছেন, ভূমিকা পালন করেছেন দেশ ও নেত্রী প্রয়াত আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মাঠেরাত কামনা করি। আমরা আজকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আলোচনা এসেছি। আমার আগের বক্তারা প্রত্যেকে ছাত্র দলের আমার ছোট্ট ছেলে কর্মীটি থেকে শুরু করে আমরা সব নেতারা একটি কথা বারবার বলি যে আমরা জিয়াউর রহমানের আদর্শ থেকে বুঝে ধারণ করবো, সেইভাবেই আমরা দলটি করব। সে আদর্শটি কি? জিয়াউর রহমানের আদর্শটি কি? কোন সে আদর্শ? সর্বপ্রথম আমাদের এই বিষয়টা জানা দরকার, বিশেষ করে আমাদের নবীন কর্মী যারা আছেন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের তাদের। কারণ জিয়াউর রহমান যখন তার উত্থান, তিনি যখন পরিচয় পেয়েছেন, পরিচিতি তার লাভ হয়েছে, তখন তিনি একজন মেজর, আমাদের সভাপতি সাহেব বলেছেন বা আপনারাও জানেন, তার পরিচয় পরিচিতিটা আমাদের মধ্যে সেই যুদ্ধকালীন সময় কিভাবে ছিল। তিনি স্বাধীনতা ঘোষণা দেন, অর্থাৎ তিনি বলেছিলেন যে বাংলাদেশ স্বাধীন। এই যে যুদ্ধ শুরু করে দিয়েছিলেন, তিনি ডাক দিয়েছিলেন, যখন যখন তিনি বলেছেন যে বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধ, এই যুদ্ধটাই তিনি শুরু করেছিলেন। কারণ আমরা জানি বাঁশি না বাজলে যেমন খেলা শুরু হয় না, যুদ্ধে তেমনি একটি সিগন্যাল লাগে। তেমনি আমরা আমাদের কি খুব দুঃখজনক অতীত স্মৃতি মনে আছে আপনাদের সবার। আমরা ঢাকা ঘেরাও করতে সবাই সারা দেশ থেকে গিয়েছিলেন, সবাই। বেগম খালেদা জিয়া গৃহবন্দী ছিলেন, বালু ট্রাক দিয়ে তার বন্ধ করছিল। সেদিন সারা দেশের মানুষ তৈরি ছিল, কিন্তু বাঁশিটি বাজেনি বলেই আমরা আরো কয়েক বছর কিন্তু এই ভোগান্তিতে ছিলাম, কষ্টের আন্দোলন করতে হয়েছে। মনে আছে নিশ্চয়ই যে বাঁশিটি কোন সময় বাজবে এটি অত্যন্ত জরুরি। অর্থাৎ সঠিক সময়ে জিয়াউর রহমান দেখেছিলেন সমস্ত দেশ উত্তপ্ত, সমস্ত দেশ স্বাধীনতার জন্য মুখ হয়ে আছে। তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন, তা নয়, যুদ্ধে নিজে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। এবং আপনারা জানেন এই যুদ্ধে অংশগ্রহণকারীর সময়ে তিনি কখনো আমাদের সেই তথাকথিত বন্ধু রাষ্ট্র পার্শ্ববর্তী বৃহৎ দেশের ছত্রছায়া যারা আমাদের রাজনৈতিক নেতারা ছিলেন, সেখানে তিনি কখনো আশ্রয় দেন নাই। এই ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যেই তার বিচরণ ছিল, তিনি সংগঠন করেছেন। পরবর্তীকালে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার পরে তিনি আবার ফিরেছেন ব্যারাকে। শেখ মুজিবুর রহমান শাসন ক্ষমতা এলেন, তারপরে ঘটনা আমরা মোটামুটি জানি। জিয়াউর রহমান আবার পাদপ্রদীপের আশায়, আলোয় আসেন। আপনারা
তারা ইতিহাসে জানেন। তার বৈশিষ্ট্য কোনটি? বৈশিষ্ট্য হচ্ছে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে একটি জিনিস তিনি আগে থেকে জিনিসটা বুঝেছিলেন এবং তিনি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেন। সেটি কি? আমাদেরকে আলাদা পরিচিতি দরকার, জাতীয়তাবাদের কি পরিচিতি দরকার আমাদের। কারণ স্বাধীনতা পরবর্তীকালে সময় কিংবা 60-এর দশকে যখন দেশে বাঙালি স্বাধিকার আন্দোলন আস্তে আস্তে জোরদার হচ্ছে, তখন একটি কথা খুব সুকৌশল আমাদের মধ্যে অনুপ্রবেশ করার চেষ্টা হয়েছে যে পশ্চিমবঙ্গের বাঙালি এবং আমরা বাঙালি আমাদের স্বাধীন এক। রাষ্ট্রীয় পরিচয় আমরা তখন পাকিস্তান, ওরা কিন্তু ভারত। তারপরেও এটা আমাদের বুঝতে, স্বাধীনতার পর যে সরকার ক্ষমতায় আসেন তখনও ঠিক এই বিষয়টি ছিল। আমরা দেখেছি 21 ফেব্রুয়ারিতে কিংবা মাইকেল মধুসূদনের জন্মদিনে একেবারে তারা দলে দলে আমাদের এখানে আসছেন, গদগদ হয়ে আমাদের এখানে বক্তব্য দিচ্ছেন। তাদের যারা কবি সাহিত্যিক তারা এবার বাংলা ওপার বাংলা, তাই না, একই মায়ের দুইটি বলি, হিন্দু মুসলমান ইত্যাদি বললেন। অর্থাৎ আমাদের বাঙালিয়ানার সঙ্গে আমাদের রাষ্ট্রীয় পরিচয়কে মিলিয়ে ফেলার চেষ্টা করেছিলেন। জিয়াউর রহমান স্পষ্ট বললেন আমাদের রাষ্ট্রীয় পরিচয় আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা যুদ্ধ করে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি, সার্বভৌম রাষ্ট্র, সেটির নাম বাংলাদেশ। এর অন্তর্গত সমস্ত অধিবাসী, সে বাঙালি হোক, পাহাড়ি হোক, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, অন্য সাঁওতাল যাই হোক, সকলেরই রাষ্ট্রীয় পরিচয় হবে বাংলাদেশ। আমাদের একটি আলাদা পরিচিতি সেদিন তুলে দিয়েছে। অর্থাৎ বাঙালিয়ানার মধ্যে খাতিরতা, রাষ্ট্রীয় পরিচয় বিভাজন সুকৌশলে যদি আমাদের মধ্যে চালিয়ে দেওয়া হচ্ছিল, যেটি তারা ঝান্ডা বহন করেন আওয়ামী লীগের নেতারা, বাঙালি জাতীয়তাবাদী। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি ঠিক, এমনি এদেশে সাঁওতালরা তাদের ভাষায় কথা বলে, পাহাড়িরা তাদের ভাষায় কথা বলে, বাংলাদেশের বিভিন্ন জনপদের ভাষা একটা আলাদা, কিন্তু আমরা সবাই রাষ্ট্রীয় পরিচয় বাঙালি। এই যে পরিচিতি, এটিকে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি আলাদা মর্যাদা দিয়েছে, সেই কাজটি তিনি করেছিলেন। বাংলাদেশের জাতীয়বাদকে আমাদের বুঝতে হবে। আজকে পশ্চিমবঙ্গের দিকে তাকান, আজকে বাঙালি কোথায় গেছে? সেখানে সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে জর্জরিত হয়ে যাচ্ছে পশ্চিম বাংলা। ওই আমরা যাদেরকে জাতীয়তাবাদী দলের রাজনীতি করি, মৌলবাদের ট্যাগ লাগানো হয়েছিল, আমরাই বরঞ্চ এই বাংলাদেশে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে, একটি ফ্যাসিস্টের মাধ্যমে পরে শান্তি বজায় থেকেছে, যেটি বলা হতো লক্ষ লক্ষ লোক নিহত হবে, রক্তের গঙ্গা বয়ে যাবে, সেটি হয় না। এইটি হচ্ছে জাতীয়তাবাদী দলের আদর্শ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই যে সমঝোতা কিংবা মর্মিতার আদর্শ, এইটি আমাদের আদর্শ। আমরা ভাষায় কিংবা ধর্মে কিংবা বর্ণে আমরা আলাদা হতে পারি, রাষ্ট্রের যেখানে সম্মান, রাষ্ট্রের যেখানে স্বার্থ, আমাদের এক হতে হবে। আমরা যারা দল করি জিয়াউর রহমানের, সেটি আমাদের সভাপতি সাহেব বলেছেন তার মতন সৎ ব্যক্তি খুব কম পাওয়া যায়। এখনো পর্যন্ত শেখ হাসিনার মতো দুর্মুখ কখনো পর্যন্ত জিয়াউর রহমানের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারে নাই। সেই জিয়াউর রহমানের সততা, তিনি দেশ করতে চেয়েছিলেন। আপনারা জানেন বিধ্বস্ত অর্থনীতির মধ্যে দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব তিনি পেয়েছিলেন। যখন বলা হতো তলাবিহীন ঝুড়ি, তার সঙ্গে চ্যালেঞ্জ ছিল আমরা 8 কোটি মানুষকে তিনি খাওয়াবেন কি দিয়ে।
জনসংখ্যা বেশি। তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন 8 কোটি মানুষের 16 কোটি হাতকে আমি কাজে লাগাবো। এই 16 কোটি হাত কাজে লাগিয়ে বাংলাদেশের চেহারা পাল্টে দেব। সেই 16 কোটি হাত নারী পুরুষ উভয়ই। যার কারণে আপনারা দেখছেন সেদিন এই যশোরের থেকে খাল খনন কর্মসূচি তিনি শুরু করেছেন, কারণ কৃষিতে একটি পরিবর্তন তিনি আনতে চেয়েছিলেন। তিনি জানতেন আমাদের মূল অর্থনীতি কৃষি নির্ভর। এই মানুষদেরকে খাওয়াতে গেলে আমাদের উৎপাদন বৃদ্ধি করা দরকার। আপনাদের জানা আছে তিনি সেচের উন্নয়ন করেছেন, যেমন শ্যালো ডিপটিউবওয়েল করেছেন, এবং এর জন্য আধুনিকায়নের পথে উল্লেখযোগ্য অগ্রগতি সেটি হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। পল্লীতে নাকি বিদ্যুৎ সম্প্রসারণ করেছিলেন। এটি তার কাজ, অর্থাৎ সাধারণ মানুষের মূল সমস্যাটাকে তিনি চিহ্নিত করেছিলেন। আজকে আমরা খাদ্যে এখনো পর্যন্ত বড় নির্ভরশীল নই। আমাদের কৃষি জমি চলে যাচ্ছে, শিল্পপতিরা কিনে দিচ্ছে, আমরা পয়সা করে প্লটে বিক্রি করে দিচ্ছি, কৃষি জমি নষ্ট হচ্ছে। তারপরেও তার উদ্ভাবিত সেই পথ, এক ফসলের জায়গায় একাধিক ফসল তৈরি, সাথী ফসল তৈরি, এই যে প্রক্রিয়া, কিংবা ফল চাষ, বৃক্ষরোপণ, এইটির মধ্যে জনজীবনে যেমন করে আমাদের কর্মসংস্থান হয়েছে, তেমনি করে অর্থনীতি মজবুত হয়েছে। জিয়াউর রহমান মূল জায়গাটায় হাত দিয়েছিলেন। তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণে একটি কঠোর পদক্ষেপ নেন। দেশি বিদেশি এনজিওরা তখন কাজ করেছে। আপনি কি জানতেন এই মানুষগুলো যত বেশি জনসংখ্যা হবে খাবার জোগান দেওয়া কষ্ট, পরিকল্পিত ভাবে তিনি পরিবার যাতে তৈরি হয় সে চেষ্টা করেছিলেন। আর আমরা জানি যেমন এই মানুষদের সচ্ছলতার জন্য যে পরিকল্পনা করেছেন, যার ফল আমরা ভোগ করি। আমাদের প্রায় প্রত্যেকেরই ঘরে ঘরে প্রবাসী মানুষজন আছে, বাইরে মধ্যপ্রাচ্যে তারা কাজ করে উপার্জন করে দেশের টাকা পাঠান, যে টাকায় আমাদের সরকার একটি বড় খরচ চলে পরিবারের। এই যে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি, এই বিষয়টাও জিয়াউর রহমান তিনি চালু করেছিলেন। তিনি বলেছিলেন যদি 1 লক্ষ লোক কথা থেকে আর বাইরে থাকে, 1 লক্ষ লোক আয় করে টাকা পাঠাবে, আর 1 লক্ষ লোকের খাবার আমাকে দিতে হবে না, এগুলো দিতে লাভ। তিনি সৌদি বাদশাহ যখন তাকে একটি উপহার দিতে চেয়েছিলেন, তার একটি সংকট মোকাবেলায় তিনি সাহায্য করেছেন বলে তিনি কিচ্ছু চাননি। তিনি বলেছেন আপনি যদি আমার দেশের মানুষকে দেশে কাজ করবার সুযোগ দেন, সেটি আমার জন্য বড় উপহার হবে। সেই কাজ আজও জিয়াউর রহমানের সূচিত সেই কর্মসূচির ফল আমরা ঘরে ঘরে কিন্তু ভোগ করছি। তিনি যা কিছু করেছেন, এদেশের অবকাঠামো বলেন, শিক্ষার উন্নতি বলেন, মহিলাদের বৃত্তিমূলক কিংবা কাজের ব্যবস্থা বলেন, আজকে মহিলাদের সমসংখ্যক ভোট আমরা জানি। তারা রাজনীতিতে যেমন সক্রিয়, তেমনি বিভিন্ন পেশায়, সে আমরা প্রশাসনে ইউনো বলেন, ডিসি বলেন, এসপি বলেন থেকে আরম্ভ করে প্লেন চালাচ্ছে যারা, সেনাবাহিনীতে বলেন, পুলিশ বাহিনীতে বলেন, কিংবা চিকিৎসা শিক্ষকতা এখানেই বলেন, অথবা মাঠ পর্যায়ে মহিলাদের একটি বিচরণ আছে উল্লেখযোগ্য। এই সুযোগটি জিয়াউর রহমান করে দিয়েছিলেন। জিয়াউর রহমান প্রথম ফ্যামিলি প্ল্যানিং এ মাঠ কর্মীতে মেয়েদের নিয়োগ করেছেন, মাত্র 5ম শ্রেণীর পাঠ যারা তাদেরকে দিয়ে সূচনা করেছিলেন। আপনারা যে মহিলা আনসার ভিডিপি দেখেন, জিয়াউর রহমানের হাত থেকে সূচনা হয়েছিল মেয়েদেরকে তিনি পেশায়, অর্থাৎ তার আয় করতে পারে যাতে, সেই রকম একটি ব্যবস্থাটা দুটো কাজে, যে মেয়েটি ওই চাকরি করে এমনি আয় করে, তেমনি তার নিজের সম্পর্কে আত্মবিশ্বাস তৈরি হয়ে যায়, চোখ কান খোলা রেখে আর 10টা জায়গা দেখে দিতে জীবনটা পরিবারটা উন্নত করতে পারে। ক্রমে ক্রমে আজকে সেই শিক্ষার উন্নতির ফলে মেয়েরা এগিয়ে আজকে কিন্তু এখানে সমান তারে জাতীয় উন্নয়নে তারা অংশ নিয়েছে। এদেশের গার্মেন্টস শিল্প, এটা অর্থনীতির মূল ভিত্তি।
সেই গার্মেন্টস সূচনা হয়েছিল জিয়াউর রহমানের আমলে। আজকে গার্মেন্টসে আমাদের প্রায় 40-50 লাখ মহিলা কাজ করে। এই গার্মেন্টস তাদের রুজির নিশ্চয়তা দিয়েছে, তাদের আল্লাহ মর্যাদা দিয়েছে, কর্মসংস্থান করেছে জিয়াউর রহমান। সুতরাং জিয়াউর রহমানের যে কাজ এত বিস্তৃত, আজকে আমরা গাছ লাগাই, আজকে বৃক্ষ মেলা হয়, আমরা গাছ উপহার দিই। আমরা অনেকে বলি, আজকে আমার মেয়ের বিয়েটার সময় আমার একটা বড় সেগুন গাছ ছিল, কেটে আমি তার খাট পালং বানিয়ে দিয়েছি। শিখিয়েছিলেন জিয়াউর রহমান, শিখিয়েছিলেন যে ঘরে ঘরে আপনি পশু পালন করেন, মুরগি হাঁস মুরগি পালন করেন। বেকার যুবকদের জন্য তিনি যুব সংস্থা করেছিলেন এবং সেই যুব সংস্থার মাধ্যমে মজা হাজার পুকুর দিঘি তিনি লিজ দেওয়ার কথা বলেছিলেন এবং কি তাদের বিভিন্ন প্রজেক্ট তৈরি করে উদ্যোক্তা কিংবা কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। যুব শক্তিকে তিনি কাজে লাগাতেন, নারী শক্তি কাজে লাগানোর জন্য মহিলা অধিদপ্তর সেই তৈরি হয়েছিল। আজকে আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়েছি। জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর 45তম বছর। আমরা ইতিপূর্বে 17টা বছর আমরা লুকিয়ে চুরিয়ে এই দিনটাকে আমরা পালন করেছি। আমাদের অনেক কষ্ট পেয়েছে, পুলিশ পিটিয়েছে, আমরা একটা কর্মসূচি করতে পারিনি, আমরা দোয়া মাহফিল করতে পারিনি। তার মধ্যেও আমরা পূর্ণ পরিশ্রম হলেও চেষ্টা করি। আজকে দীর্ঘ লড়াইয়ের পরে একটি উন্মুক্ত পরিবেশে আমরা আজকে আমাদের দায়িত্বটা মনে রাখতে হবে। 5ই আগস্টের আগের যে রাজনীতি আমরা করেছি, 5ই আগস্টের পরের রাজনীতি কিন্তু ভিন্ন। আর একটি কথা আমি আপনাদেরকে এখনই বলি, যেটা দেলাওয়ার হোসেন বারবার বলেছেন, আমাদের যদি সংগঠন মজবুত রাখতে হয় আমাদের ঐক্যবদ্ধ। আমি আরেকটি কথা বলবো, আমরা যারা রাজনীতি করি দলের প্রতি যেমন বিশ্বস্ততা আদর্শ করে থাকবে, আনুগত্য থাকতে হবে নিঃশর্ত। নেতা এবং নেতা প্রথমে করবে নিঃশর্ত, দলের সিদ্ধান্তের প্রতি নিঃশর্ত আনুগত্য না থাকলে আমি আপনি দল করে সফল হতে পারবো না। আমাদের থাকতে হবে। আজকে আমাদের কাছে আমরা 5ই আগস্ট আগে আমরা আন্দোলন করেছি, হরতাল করেছি, পুলিশ পিটিয়েছে, আমরা এর বাইরে কোনো গঠনমূলক কাজ করার সুযোগ পাইনি। আজকে আমাদের দলের ছাত্রদেরকে বলবো, পড়াশোনা টেবিলে ফিরে যেতে হবে। পাঠের বাইরে জিয়াউর রহমান সম্পর্কে বইপত্র পড়তে হবে, জানতে হবে তার আদর্শটা কি। আজকে যে কথা তারেক রহমান সাহেব বলছেন, দায়িত্বতা সমর্পিত হয়েছে। আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ জিয়াউর রহমানের পরিবার বাদে ভালো থাকে না, তারা যখন নেতৃত্বে থাকেন ভালো থাকেন, আমরা ভালো থাকি। তো তিনি আজকে রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছেন। তিনি বলছেন তার স্লোগান, আমরা কি স্লোগান করবো? কাজ করবো দেশ, সবার আগে বাংলাদেশ। তাহলে এখন কাজ করবার সময়, কাজ করবার তাগিদ আমাদের দিয়েছিলেন। আমাদের ঘুমন্ত জাতিকে, অলর জাতিকে জিয়াউর রহমান ঝাঁকুনি দিয়েছেন। খাল কাটতে নিয়ে গেছেন, নারী পুরুষ শ্রমিক মালিক সবাই মিলে খাল কেটেছে, গাছ লাগানো মহোৎসবে সামিল হয়েছে। তাহলে সেই উদ্যম সেইটা আমাদেরকে ফিরে আনতে হবে, ছেড়ে ফেলতে হবে। আগে যে আন্দোলন শিখি এই সময়টার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। সেদিন আমরা আমাদের নেতারা বারবার বলেছে আমরা বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই, সুখ ভোগ করবার জন্য নয়, রাষ্ট্রের অর্থ অপচয় করবার জন্য নয়। আমরা দায়িত্বে যেতে চাই, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই দেশের মানুষের ভালো করবার জন্য, দেশবাসী যাতে ভালো থাকে, সেই সুযোগ আপনার আমার কাছে এসেছে। সেই সুযোগটি আজকে যে উন্নয়নের কথা বলা হচ্ছে, আপনারা দেখেন যে কথা বলা হয় হাতের ভোটে আঙুলের ভোটের কাজে শুকাতে না শুকাতে জাতীয়তাবাদী দল যে প্রতিশ্রুতি দিয়েছে অনেক ক্ষেত্রে তা পালন করছে। একটি বিধ্বস্ত অর্থনৈতিক দেশ, আইন শৃঙ্খলা চূড়ান্ত অবনতি, সমস্ত প্রশাসনের ফ্যাসিস্টের লোকরা বসে আছে, সেখান থেকে খুব দ্রুত অবস্থাটা পাল্টে ফেলাটা খুব সহজ বিষয় নয়।
বলে ব্যর্থতার কালিমারি পারলে কার জন্য আরেকটি দল তার উপরে বসে আছে, আরেকটি দল তার উপরে বসাতে কখন আমাদেরকে ব্যর্থ করে প্রমাণ করবে। আজকে আমাদের কাজ হবে আপনার এলাকায় যেসব রাস্তাঘাট কিংবা স্কুল কলেজ কিংবা মসজিদ মাদ্রাসা মন্দির আজ উন্নয়ন দরকার, আপনারা এলাকায় যান, মানুষের কাছে আমাদের বলতে হবে কি দরকার, সেইটা আমরা প্রশাসনিকভাবে সরকার আমাদের এটি সুযোগ, আমরা সেই কাজটি করিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব, মানুষের কাছে যাবার জন্য চেষ্টা, এলাকা উন্নয়ন আমরা যে এলাকায় উন্নত করতে পারি সরকারের হাত মজবুত হবে। তারেক রহমান চাইছেন এবং আমাদেরকে এইখানে শতবার সততা থাকতে হবে। আমি কাউকে না করে বলি, স্বাভাবিকভাবে অনেক জায়গায় কি হয়, ধরেন একটা আমরা খাল কাটতে গেলাম, খাল কাটার কর্মসূচি হচ্ছে 100 লেবার দিতে থাকবে, আমার নেতারা আছেন, আমরা 80টা দিলাম আর 20টা দিলাম, 50টা দিলাম, এই টাকাটা চলে গেল, গাছ কিন্তু আমাদের দায়িত্ব কি হবে যে রাস্তাটা নির্মিত হবে, ওই ঠিকাদার কি ইঞ্জিনিয়ার ঠিক মতো কাজটি করছে কিনা, ঠিক মতো ইট ঠিক দিচ্ছে কিনা, সিমেন্ট বা ঢুকিয়ে দিল সেটা আমাদের বুঝে নিতে হবে। ওইখান থেকে বক্রাভাবে জাতীয়তাবাদী দল এটা দল আশা করে না। আমরা জাতীয় সৈনিক, আমরা অন্তত কেউই এই ধরনের অন্যায় কাজে লিপ্ত হব না, কিংবা দুর্বলের উপরে সকলের যে অত্যাচার হয়েছে সেই কাজটিও আমাদের দ্বারা হবে। আমরা জানি শুধু কথায় ছিঁড়ে ফেলে না। আপনারা অনেকেই বলবেন যে 17 বছর আমাদের ব্যবসা বাণিজ্য ছিল না, আমাদের চাকরি বাকরি হয়নি, আমরা অভাবে ছিলাম, তাহলে আমাদের তো আয়ের দরকার, আয়ের দরকার। আপনার প্রকল্প দেবেন, সৎভাবে দিতে হয় সেভাবে চেষ্টা হবে। লুটপাটের কাজে জিয়াউর রহমানের দল করা যাবে না এবং খালেদা জিয়ার তারেক রহমানের দল করা যাবে না, তাহলে আমরা বারবার ব্যর্থ হব। আমরা চাই না যে আমাদের দিকে জিয়াউর রহমান আদর্শের সৈনিকেরা তাকে আঙুল উঁচিয়ে কেউ কথা বলবে। দেখেন, আমি একটা কথা বলি, বারবার বলতাম, আপনারা জানেন এরশাদ যখন রাষ্ট্রপতি সামরিক শাসন জারি হয় তখন আমাদের জেলার 16-17 জন সিনিয়র নেতা গ্রেপ্তার হয়ে গেছে। সারা দেশ থেকে জাতীয়তাবাদী দলের বহু নেতা গ্রেপ্তার হয়েছে, সবার নামে দুর্নীতির মামলা, যেমন এই যে 111 দুর্নীতি, এটা খুব সহজ। তো এইসব বলে আমি তখন পার্টি অফিসে ঢাকা গেল, সবাই ঠাট্টা করলো, তা আপনারা তো ভ্রমণ করলো যশোর রেসের মারতে যান। তো আমি তখন তাদের সাথে ঠাট্টার উত্তর দিয়েছিলাম, তা ঠিক, কিন্তু আমরা যশোরের যারা নেতৃবৃন্দ দুর্নীতি দায় জেলে থাকি না, তা ন্যাশনাল ক্ষমতা দখল করতে যদি আপনার বলেন ষড়যন্ত্রের তাদেরকে আমরা দুর্নীতি দায় জেলে থাকি। এই শক্তি, এই নৈতিকতা আমরা আমাদের দলের কর্মীদের কাছে নিশ্চয়ই আশা করি। জিয়াউর রহমানের আজকে শাহাদাত বার্ষিকীতে আমাদের আরেকটি কথা মনে রাখতে হবে, আমাদের জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় আমাদেরকে একজোট হয়ে লড়তে হবে। আমরা কিন্তু সীমান্তে নিরাপদ নই এখনো। আপনারা দেখেন, প্রায়ই তারা গুলি করে এখনো মারছে, এখনো সীমান্তে বহু লোক জড়ো করে রেখেছে, আমাদের এখানে ফেলে ঢুকিয়ে দেবে। এখনো পর্যন্ত আমরা দেখছি তারা বিনা কারণে গুলি বিনিময় করছে, আমাদের যাওয়া তাতে শক্তভাবে উত্তর দিয়েছি। আমরা যদি শক্ত থাকি, সীমান্তের এই হাততালি এই সমস্ত করা বন্ধ হবে। আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে একজোট হয়ে না থাকতে পারি, যদি ওরা না বোঝে যে আমরা জাতীয়তাবাদী দল, আর যাই হোক যত বড় দেশ হোক, যত বন্ধুত্বের কথাই বলুক, আমরা এখানে মাথা নত করবো না সার্বভৌমত্বের হিসাবে। অর্থাৎ জিয়াউর রহমানের যারা সৈনিক, আমরা যারা জিয়াউর রহমানের কথা বলি, আদর্শের কথা বলি, আমাদেরকে থাকতে হবে। আমরা বলি যে আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, আমাদের এই 17 বছর আমরা ঘর ছাড়া, আপনারা ঘর ছাড়া, অনেকের প্রিয়জন চলে গেছে, আপনার ব্যবসা বাণিজ্য গেছে, ক্ষতি হয়েছে, আমরা জানি লক্ষ লক্ষ লোকের ত্যাগের বিনিময় আছে। কিন্তু আমরা যদি ভাবি
বেগম খালেদা জিয়া তিনি সর্বোচ্চ আরামে থাকতে পারতেন, তিনি তার জীবনের সেই দিনটি ধীরে ধীরে বিনা চিকিৎসাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারপরেও তিনি তো আমাদের নেতৃত্ব দিয়েছেন, তিনি তো হাল ছাড়েননি, তিনি অন্যায়ের কাছে আপোষ করেননি। তিনি বলেছেন যে আমি আমার কষ্টের কথা এখন আল্লাহর কাছে দেব। সুতরাং আমাদের সামনে সেই দৃষ্টান্ত আছে, আমাদের সামনে দৃষ্টান্ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, আমাদের সামনে দৃষ্টান্ত বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার নামে যে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, আপনার প্রমাণ দিয়েছেন সেটি কতদূর মিথ্যা এবং সেই টাকা কয় গুণ বেশি এখন ব্যাংকে আছে। সুতরাং মিথ্যা কখনো টিকে থাকে না এবং সত্য উত্থানিত হয়। আজকে আমাদের দায়িত্ব হচ্ছে সমস্ত মিথ্যা অপপ্রচারকে দূরে সরিয়ে দেবে। একটা মনে রাখবেন, এই যে দেশে অনর্থক মারামারি, হয়রানি, গুন্ডামি, হত্যা, এগুলো সবই পরিকল্পিত, সব পরিকল্পিত একটা গ্রুপ যারা পরিচিত স্বৈরাচারের সাথে আরেকটি বিরোধী দল তারা মিলে প্রতিনিয়ত এই গণ্ডগোল একটা এলাকায় তৈরি করার চেষ্টা করবে। সজাগ থাকতে হবে, হাতে পাওয়া দেওয়া যাবে না। এবং আমি আবার অনুরোধ করবো আমাদের মধ্যে ছোটখাটো বিভাজন দূর করে